আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালকেনস্টাইন আয়োজিত ম্যানেজমেন্ট টেস্ট পেপার সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। তো আজকে আমরা সলভ করব ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1। তো প্রথমেই সলভ করব আমরা ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নটা। আচ্ছা, তো ম্যানেজমেন্ট টেস্ট পেপার সলভিংয়ের আগে আমি একটা কথা বলে নিই। তোমরা হয়তো বা ভাবতে পারো যে ভাইয়া এটা তো থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা কি টেস্ট পেপার সলভ করাটা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু? হ্যাঁ, এখানে তোমার টেস্ট পেপার এই জন্য সলভ করতে হবে যেন তোমার যে কনসেপ্টগুলো আছে বইয়ের, এটা যেন তুমি একটা কনক্রিট তুমি ধারণা পাও। এখন দেখো, মানে সৃজনশীল প্রশ্নের মেইন থিমটাই কিন্তু তোমার সৃজনশীলের যে উদ্দীপকটা থাকবে, উদ্দীপকের সাথে তোমার যে টেক্সট বুক তুমি পড়ছো, টেক্সট বুকের একটা সিঙ্ক করা। এখন এই সিঙ্কটা তুমি কখন ভালো করতে পারবা? যখন তুমি বেশি বেশি করে কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, ঠিক আছে? তো নর্মালি আমরা জানি যে আমাদের যদি মোটামুটি একটা ধারণা থাকে তাহলে সৃজনশীলে তোমার 10-এর মধ্যে 7 পাওয়া পসিবল। কিন্তু 7 মার্ক যদি তুমি পাও, আমি তোমাকে এখন একটা ক্যালকুলেশন দেখাই যে 7 মার্ক যদি পাও তাহলে 60টা সৃজনশীলে তোমার কত আসতেছে? 49। তো এখানে যদি তুমি 30-এ 30ও পাও তাহলে কিন্তু তোমার এ প্লাসটা ছুটে যাচ্ছে, ঠিক আছে? 79-তে যে আটকায় যাচ্ছে। তো তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা নর্মালি কমার্সের স্টুডেন্টরা যে ভুলটা করি, আমরা তোমার এমসিকিউর উপর বেশি ফোকাসড হই, কিন্তু এখানে কিন্তু আসলে উল্টা জিনিসটা করা উচিত। এখানে তোমার মার্ক বেশি কিন্তু তোমার সৃজনশীলে, কিন্তু আমরা বেশি ফোকাস দিয়ে ফেলি এমসিকিউতে। তাই আমরা যেন সৃজনশীলে 9 পেতে পারি বা 10-এ 10 পেতে পারি, এভাবে আমরা প্র্যাকটিস করব। তো তোমাদেরকে আমি বলে নেব, তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া কয় পেজ লিখবো? ওয়েল, ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন দ্য কোয়েশ্চেন্স ইটসেলফ। কারণ তোমার কোয়েশ্চেনে যদি তুমি প্রপারলি অ্যান্সার করতে পারলো, যেমন এখানে বলা আছে যে প্রত্যক্ষ সেবা কি। এখন প্রত্যক্ষ সেবা কি এটা তুমি না বুঝায় তুমি আউল ফাউল 4 পেজ 5 পেজ লিখলা, তাহলে কিন্তু তোমার মার্কসটা দিবে না। তোমার প্রত্যক্ষ সেবা কি এটা এক্স্যাক্টলি এক লাইনে লিখতে হবে। তো আমরা নর্মালি জানি যে সৃজনশীলে তোমার কয়ের জন্য 1টা পয়েন্ট, ক্ষয়ের জন্য 2টা পয়েন্ট, গয়ের জন্য 3টা পয়েন্ট আর ঘয়ের জন্য 4টা পয়েন্ট। এখন আমি বলবো যে তোমরা কোন কোন পয়েন্টটা কিভাবে লিখবা। তো কয়ের জন্য নর্মালি এটা জ্ঞানমূলক প্রশ্ন থাকে। জ্ঞানমূলক প্রশ্নে তুমি জাস্ট পয়েন্টটা লিখে দিলেই হবে যে কোশ্চেনটা চাইছে প্রজনন শিল্প বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে এক লাইনে প্রথমে একটা অ্যান্সার লিখবে প্রজনন শিল্প বলতে কি বোঝায়, অর্থাৎ কাকে বলে এবং প্রজনন শিল্প কোনগুলা বা এর উদাহরণগুলা কি কি, এটা 2 নাম্বার। তারপরে প্রথম ব্যবসায়টি আওতা বিবেচনায় কোন ধরনের ব্যবসায়। তো এখানে উদ্দীপক পড়বা, উদ্দীপক পড়ে প্রথমে ব্যবসাটা ডিটেক্ট করবা, ডিটেক্ট করে এক লাইনে ব্যবসাটা লিখবা। মিরনের ব্যবসাটি এই ধরনের ব্যবসায় ফার্স্টে লিখবা। তারপরে খ নাম্বারে ওই ধরনের ব্যবসা কাকে বলে কনসেপ্টটা বুঝাবা। গ নাম্বারে তুমি উদ্দীপকের সাথে ওই কনসেপ্টটা একটা সিঙ্ক করবা বা ম্যাচ করবা। আর ঘ নাম্বারে তোমার সেম জিনিস, সেম 3টা পয়েন্ট, আর লাস্টে জাস্ট তুমি তোমার মতামত ব্যক্ত করবা, ঠিক আছে? এখানে যেহেতু বলছে যে তোমার মতামত ব্যক্ত করো, তো ওই যে আমরা পড়ছি না যে উপযুক্ত বিবেচনায় বলা যায় যে উদ্দীপকের গুরুত্ব অসীম, বা তোমার একটা মতামত দিয়ে দিবা। মানে ঘ নাম্বার লাস্টে তোমার একটা ডিসিশন, বা এই যে উদ্দীপক তুমি সলভ করলা, উদ্দীপকের সাথে তুমি টেক্সট বুকের একটা সিঙ্ক ঘটালা, এটা সম্পর্কে তোমার একটা জেনারেলাইজ মন্তব্য দিবা। ওকে, তো সৃজনশীল কত পেজ হবে এটা অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করে। ক আর খ তো 1 পেজে হয়ে যাওয়ার কথা, গ নাম্বার তোমার 2 পেজ, ঘ নাম্বার 3 পেজ, ঠিক আছে? তো এইভাবে তুমি সৃজনশীলটা লিখবা। আচ্ছা, তো চলো প্রথমে আমরা দেখি প্রশ্ন 1 নাম্বার, ঢাকা বোর্ড 2022 কি বলা আছে যে মিরন খয়রাবাদ নদীর পূর্ব পারে 20 বিঘা জমি কিনে পুকুর খনন করে মাছ চাষ করছেন। আচ্ছা, সে মাছ চাষ করছে, তিনি পুকুর পাড়ে বিভিন্ন দেশীয় বিদেশি ফুল ও ফলের বাগান করেছেন এবং সুন্দর বাংলো তৈরি করে বনভোজনের জন্য ভাড়া দিয়েছেন। মিরনের বাবা দাদার আদি ব্যবসা হলো ভারত থেকে আমদানি করে উন্নত বীজ, সার ও গাছের কলম বিক্রি করা। ইনি উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিয়ে তাদের কাছে নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ করেন। ওকে, এটা ছিল তোমার উদ্দীপক। তো চলো আমরা অ্যান্সারে যাই। তো এখানে বলা হয়েছে যে তোমার প্রত্যক্ষ সেবা কাকে বলে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে প্রত্যক্ষ সেবা কাকে বলে। এখানে তো তোমার বইয়ের যেটা দেওয়া আছে তোমরা বইয়েরটা দিতে পারো, এটা এক্স্যাক্টলি হুবহু টেস্ট পেপারের মতো আলাদা করে মুখস্থ করার দরকার নেই। তো এখানে মানে প্রত্যক্ষ সেবা তাহলে কাকে বলে চলো দেখে নিই। গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করাকে প্রত্যক্ষ সেবা বলে, এবং ডাক্তারি, ওকালতি প্রভৃতি। আর তুমি এটা লিখতে পারো যে
তোমার এখানে একটা কথা থাকলে ভালো হয় যে স্বাধীন উপার্জনক্ষম ব্যবসায়, স্বাধীন উপার্জনক্ষম ব্যবসায়। এটা কিন্তু প্রত্যক্ষ সেবা কিন্তু একটা স্বাধীন পেশা, স্বাধীন পেশা, স্বাধীন পেশা, ঠিক আছে। এই স্বাধীন পেশা কথাটা উল্লেখ থাকলে তোমার ভালো হয়, দেখবে বইয়েও এই কথাটা উল্লেখ আছে, ঠিক আছে। তো প্রত্যক্ষ সেবা কাকে বলে আমরা জানলাম। খ নম্বরে চলো দেখি কি বলা আছে। খ নম্বরে বলা আছে যে প্রজনন শিল্প বলতে কি বোঝায়। আচ্ছা, তো প্রজনন শিল্প মূলত উদ্ভিদ ও প্রাণীর তোমার বংশ বিস্তারকরণের মাধ্যমে যে শিল্পটা হয় ওটা হচ্ছে প্রজনন শিল্প। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী দুইটা জিনিস থাকবে, উদ্ভিদ ও প্রাণী বংশ বিস্তার এবং লালন পালনের সাথে জড়িত শিল্পকে প্রজনন শিল্প বলে। অর্থাৎ এখানে রিপ্রোডাকশন হবে, কি হবে? রিপ্রোডাকশন। এখানে তোমার দুইটা উদাহরণ আছে, নার্সারি আর হ্যাচারি, নার্সারি আর হ্যাচারি। এখন এটার সাথে অনেক সময় তোমরা কৃষি শিল্পকে মিলায় ফেলো, কৃষি শিল্প বা প্রাকৃতিক শিল্প, এই দুইটাকে তোমরা মিলাই ফেলো। তো দেখো প্রজনন শিল্প কোনটা হবে? যেখানে তোমার রিপ্রোডাকশন বা পুনঃ উৎপাদন থাকবে, পুনঃ উৎপাদন থাকবে, মানে পুনরায় উৎপাদন তুমি করতে পারবা। যেমন হচ্ছে নার্সারিতে কি হয়, নার্সারিতে তোমার বড় যে গাছগুলো আছে ওখান থেকে কলম করে করে ছোট আবার গাছ তোমার বিস্তার করা হয়, তেমনি কলম থেকে আবার যখন বড় গাছ হয় ওখান থেকে আবার কলম করা হয়। তো এখানে দেখো একটা রিপ্রোডাকশন হচ্ছে কিন্তু, ঠিক আছে, একটা কন্টিনিউয়াস প্রসেস প্রোডাকশনের। তারপর হচ্ছে প্রাণীর বংশ বিস্তার, এখানেও কিন্তু তোমার সেম, এই যে পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মৎস্য উৎপাদন, নার্সারি হ্যাচারি, এই দুইটা প্রায় আসে। নার্সারি হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত? এটা প্রজনন শিল্প, এটা এমসিকিউতে প্রায় আসে। এই যে প্রজনন শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ লালন পালন করে সেগুলোর বংশ বাড়িয়ে বা স্বাভাবিক ফলনের মাধ্যমে সম্পদ তৈরি করা হয়। তো প্রজনন শিল্পের একটা কমন বৈশিষ্ট্য কি থাকবে? যে সেখানে তোমার বংশ বৃদ্ধি করা হবে। ওকে, তো এখানে তোমার মেইনলি একটা জিনিস মাথায় রাখবা, প্রথমে তুমি প্রজনন শিল্প কাকে বলে এটা লিখলা, এটা হচ্ছে 1 পয়েন্ট, মানে 1 মার্কের জন্য। আর এই শিল্পের উদাহরণ এবং এই শিল্পের কাজ কি এটা তুমি সেকেন্ড কলামে তুমি হচ্ছে বর্ণনা করবা, ঠিক আছে। তো এই গেল খ নাম্বার। তো গ নাম্বারে চলো দেখি কি বলা আছে। গ নাম্বারে বলা আছে যে মিরনের প্রথম ব্যবসাটি আয়ত বিবেচনায় কোন ধরনের ব্যবসায়। আচ্ছা, তো প্রথম ব্যবসা কি বলছে? যে তিনি পুকুর খনন করে মাছ চাষ করেছেন, পুকুর পাড়ে বিভিন্ন দেশি বিদেশি ফলের বাগান করেছেন। তো এটা আমরা অলরেডি তোমার জানি যে ব্যবসা মূলত তোমার 3টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। ব্যবসায় মূলত তোমার 3টা ভাগে ভাগ করা হয় শ্রেণীভেদে। ব্যবসা 3 প্রকার, সেটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আচ্ছা, তো শিল্প কোনগুলা? শিল্প হচ্ছে তোমার প্রাকৃতিক প্রক্রিয়ায় কাঁচামাল থেকে পরিণত পণ্যের রূপদান করার পর্যন্ত যে প্রসেসটা সেটা হচ্ছে শিল্প। অর্থাৎ এই যে পেনটা, এই পেনটা কি প্রথমে এরকম ফিনিশ গুড ছিল না, কিন্তু এটা কিন্তু প্রথমে এরকম পরিণত ছিল না। তো পেনটা প্রথমে যে র ম্যাটেরিয়ালস আছে এটা তোমার স্টিলের, তো স্টিলের যে র ম্যাটেরিয়ালটা আছে ওইটা আগে কেটে তোমার পেনের শেপ দেওয়া লাগছে, ঠিক আছে। অর্থাৎ পরিণত পণ্যে পরিণত করছে, মানে রূপদান করছে। তো পেনটা আমি যখন ফ্যাক্টরিতে প্রডিউস করলাম ওইটাকে বলা হয় শিল্প। আর ফ্যাক্টরিতে পেনটা উৎপাদন করার পরে এই যে আমার পর্যন্ত পৌঁছাতে যে প্রসেসটা এটা হচ্ছে বাণিজ্য, ঠিক আছে। অর্থাৎ শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত সকল ধরনের কার্যক্রমকে বাণিজ্য বলে, ঠিক আছে। তাহলে শিল্প হচ্ছে প্রথম, এখানে এটাকে বলা হয় উৎপাদনের বাহন, ঠিক আছে। এখন বাণিজ্যের অনেক ব্যাপার অন্তর্ভুক্ত আছে। বাণিজ্যে তোমার অর্থনৈতিক কার্যাবলী আছে, তারপরে হচ্ছে তোমার সময়গত উপযোগ আছে, অনেক ধরনের উপযোগ আছে। বাণিজ্য সহায়ক কার্যাবলী যখন আমরা পড়বো তখন দেখব। তো প্রথমেই আমরা দেখছিলাম যে মিরন হচ্ছে কি করে, যে তিনি হচ্ছে পুকুর খনন করে মাছ চাষ করছেন
এবং দেশি বিদেশি ফলের বাগান করছে, তার মানে কি তিনি উৎপাদন করছেন, তো এটা অবশ্যই তোমার শিল্পের মধ্যে পড়বে। এই যে এখানে বলা হয়েছে যে মিরনের প্রথম ব্যবসাটি আওতা বিবেচনায় শিল্পের অন্তর্গত, তো এটা হচ্ছে 1 পয়েন্ট গেল, ফার্স্ট নাম্বার পয়েন্ট গেল। এখন তুমি মানে শিল্প জিনিসটাকে এটা ডেসক্রাইব করবা, এই যে ডেসক্রাইব করলা যে এটি পণ্য ও সেবা উৎপাদন এবং রূপান্তর প্রক্রিয়ার সাথে জড়িত, এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, এক্ষেত্রে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি হয়। আচ্ছা, উপযোগ কথাটা তো আমরা অনেকেই শুনেছি, উপযোগ মানে জানি, তোমরা কেউ বলতে পারবে? উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, তোমার একটা নতুন অভাব দেখা গেল, তো ওইটা পূরণের জন্য কিন্তু তোমার শিল্প লাগবে, বাণিজ্য লাগবে, প্রত্যক্ষ সেবা লাগবে, বোঝা গেছে? অর্থাৎ মানুষের অভাব যদি না থাকতো তাহলে কিন্তু এত ব্যবসা, এত ইন্ডাস্ট্রি কোনো কিছুই হতো না। তো এটা হচ্ছে উপযোগ সৃষ্টি হয়, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। অর্থাৎ 2 নাম্বারে তুমি শিল্প কাকে বলে এটা একটু লিখবা। তারপর হচ্ছে তুমি উদ্দীপকের সাথে দেখো, উদ্দীপকের মিলন কি করছে, পুকুর খনন করে মাছ চাষ করছে, তারপরে ফুল ও ফলের বাগান করছে, এগুলো প্রজনন শিল্পের আয়তে পড়ে। এখন দেখো, তুমি প্রথমে বললে যে একটা শিল্পের মধ্যে পড়ে, কিন্তু উদ্দীপকের যে শিল্পটা এটা এক্স্যাক্টলি কোন শিল্পের মধ্যে পড়তেছে এটা তোমাকে থার্ড পয়েন্টে দেখাতে হবে। এই যে কাজগুলো প্রজনন শিল্পের আয়তে পড়তেছে, কেন পড়তেছে? কারণ যে মাছ চাষ হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস রিপ্রোডাকশন হচ্ছে, তাই না? তো এগুলা কিন্তু তোমার প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত, কারণ তিনি পরিচর্যার মাধ্যমে মাছ এবং ফল গাছগুলো বড় করে মানুষের ব্যবহার উপযোগী করেন। তারপরে তুমি বর্ণনা করবা যে কেন এটা প্রজনন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, কারণ মাছ ও ফল গাছগুলো বড় করে মানুষের ব্যবহার উপযোগী করেন। আবার তিনি সেখানে একটি বাংলো তৈরি করেন, বনভোজনের জন্য ভাড়া দেন, এটি মানুষের বিনোদনের চাহিদা মেটায় এবং তিনি সেবার বিনিময়ে অর্থ উপার্জন করেন, এটা সেবামূলক শিল্পের অন্তর্গত কাজ। ঠিক আছে, সেকেন্ড কাজটা তিনি কি করেন, একটা বাংলো তৈরি করেন। তো এখনকার বাংলাদেশে বা এখনকার বিশ্বে ম্যাক্সিমাম কাজ কিন্তু, ম্যাক্সিমাম ব্যবসার যে শাখাটা সবথেকে বড় হচ্ছে সেটা কিন্তু তোমার সার্ভিস, মানে প্রত্যক্ষ সেবাটা অনেক বড় হচ্ছে। তুমি দেখো সেলুনে যাও, এটা এক ধরনের প্রত্যক্ষ সেবা। তুমি তোমার বিউটি পার্লারে যাও, তারপরে হচ্ছে তুমি যে কোনো একটা কনসালটেন্সি ফার্মে যাও, এগুলো কিন্তু তোমার সেবা, প্রত্যক্ষ সেবা। এখন সার্ভিস রিলেটেড জিনিসগুলো কিন্তু অনেক স্প্রেড হচ্ছে, ওয়াইড স্প্রেড হচ্ছে। ঠিক আছে, এখন যে তোমার দেখো ব্যবসা প্রত্যক্ষ সেবার মধ্যে পার্থক্য কি? প্রত্যক্ষ সেবা কিন্তু তোমার যেই পণ্যটা প্রোভাইড করে সেই পণ্যটা কিন্তু দেখা যায় না, ভিজিবল না। যে আমি সেলুনে গেলাম, সেলুনকে আমাকে কোনো পণ্য দিতেছে না, কিন্তু সে সেবা দিচ্ছে, এর বিনিময়ে সে অর্থ পাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ এটা একটা অদৃশ্যমান সম্পদ। ঠিক আছে, আর নর্মালি ব্যবসায় কিন্তু দৃশ্যমান সম্পদ, অর্থাৎ তোমার যে পণ্য এটা দেখা যায়, চোখে দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সেবামূলক শিল্পের অন্তর্গত এবং এখানে তার উভয় কাজ দুই ধরনের শিল্পের সাথে সম্পর্কিত, তাই এগুলো আয়তা বিবেচনায় ব্যবসা শিল্প শাখার কাজের সাথে মিলে যায়। তো ইন এ ব্রড সেন্স শিল্পের সাথে মিলে, তারপরে 3 নাম্বার পয়েন্টে তুমি উদ্দীপকের যে পয়েন্টগুলো আছে সেটা কোন কোন স্পেসিফিক শিল্পের সাথে রিলেটেড, যেমন এটা প্রজনন শিল্পের সাথে রিলেটেড, প্রজনন শিল্প লিখবা। তারপরে তোমার যে বাংলো তৈরি করে, বাংলো তৈরি করাটা সেবামূলক শিল্পের অন্তর্গত, এটা লিখবা। ঠিক আছে, তো এটা গেল গ নাম্বার। ঘ নাম্বার, উদ্দীপকে মিলনের পরবর্তী ব্যবসায়টি জাতীয় উন্নয়নে কি গুরুত্বপূর্ণ, যুক্তিযুক্ত বিশ্লেষণ করে তোমার মতামত ব্যক্ত করো। আচ্ছা, তাহলে মিলনের পরবর্তী ব্যবসায় কি ছিল? যে মিলনের বাবা দাদার আদি ব্যবসা হলো ভারত থেকে আমদানি করে উন্নত বীজসার ও গাছের কলম বিক্রি করা। তিনি উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ দিয়ে তাদের কাছে নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ করেন। ওকে, তাহলে মিলনের পরবর্তী ব্যবসাটি কি ছিল? এটা এই যে আমি তোমাকে বলছিলাম প্রথমে যে আমি এই কলমটা উৎপাদন করছি, উৎপাদন করা পর্যন্ত কাজটা হচ্ছে শিল্প। এই কলমটা আমার পর্যন্ত পৌঁছাতে যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার হয় সেটা হচ্ছে বাণিজ্য। তো এই যে মিলনের পরবর্তী ব্যবসায়িক কাজটা সেটা ছিল যে উন্নত বীজ, সার ও গাছের কলম বিক্রি করা এবং উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ করে তাদের নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ করেন। তার মানে কি, এই যে পরিবহনটাও কিন্তু বাণিজ্যের অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকে মিলনের পরবর্তী ব্যবসায়টি তোমার বাণিজ্যের অন্তর্ভুক্ত, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করি। তারপরে বাণিজ্য কি সেটা এক্সপ্লেন করবা, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এটা 1 নাম্বার পয়েন্ট।
আইডেন্টিফাই করবা, তারপরে বাণিজ্য কি সেটা এক্সপ্লেইন করবা, গুরুত্বপূর্ণ শাখা, এর মাধ্যমে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোগকারীর কাছে পৌঁছায়। এখানে তুমি আরও কিছু অ্যাড করতে পারো বাণিজ্যের মধ্যে, যে তোমার সত্যগত উপাদান, তারপরে অর্থনৈতিক উপাদান, তারপরে পরিবহন, এই জিনিসগুলো, গুদামজাতকরণ, ঠিক আছে, তারপরে বাজারজাতকরণ, এই ব্যাপারগুলো আছে, এটাও তুমি লিখে দিতে পারো বাণিজ্যের সাথে। যত বেশি কনক্রিট, যত বেশি ক্লিয়ার হবে, তত তোমার মার বেশি হবে। তারপরে উদ্দীপকের মিলনের বাবা দাদার আদি ব্যবসা হলো ভারত থেকে। আচ্ছা, তুমি ওই যে উদ্দীপকের কথাটাই লিখলা। তারপরে এই যে এটা হচ্ছে আমদানি বাণিজ্য। এখন বাণিজ্যের মধ্যে কোন, দেখো বাণিজ্যের মধ্যে তিনটা ভাগ আছে। বাণিজ্য, আমদানি, রপ্তানি আর পুনঃরপ্তানি। এখন আমদানি কি? আমদানি হচ্ছে তোমার বাইরে থেকে কোনো পণ্য আমাদের দেশে আনা, যে পণ্যগুলো আমাদের অভাব রয়েছে। বাংলাদেশ কিন্তু আমদানি নির্ভর দেশ। আর রপ্তানি কি? আমাদের যে পণ্যগুলা আমাদের প্রয়োজন মিটিয়েও এক্সেস পরিমাণে থাকে, সেটা হচ্ছে রপ্তানি। আর পুনঃরপ্তানি কি? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। পুনঃরপ্তানি হচ্ছে যে ধরো দুইটা দেশের মধ্যে তোমার, সোজা বাংলায় যদি বলি, দুইটা দেশের মধ্যে গ্যাঞ্জাম আছে। এখন এই গ্যাঞ্জাম যেহেতু দুইটা দেশের মধ্যে আছে, থার্ড একটা পার্টি আছে, ওই থার্ড পার্টিকে দুইজনে অনেক পছন্দ করে বা দুইজনেই মিত্র। তো করে কি, মানে ওই দুইটা দেশ যাতে মানে নিজেদের মধ্যে ডিরেক্ট তোমার মানে আমদানি রপ্তানি না করে, থার্ড পার্টির মাধ্যমে আমদানি রপ্তানি করে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে পুনঃরপ্তানি। একবার আমদানি করে সেটা পুনরায় রপ্তানি করা, এই ব্যাপারটা হচ্ছে পুনঃরপ্তানি। আশা করি মনে থাকবে তোমাদের। তো দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমে কিন্তু তুমি জেনারেলাইজ করতেছো যে এটা বাণিজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু যখন তুমি 3 নাম্বার পয়েন্ট এক্সপ্লেইন করবা, তখন কিন্তু তোমার এটা বাণিজ্যের কোন ধরনের শাখার মধ্যে পড়তেছে স্পেসিফিক্যালি, এটা হচ্ছে আমদানি বাণিজ্য। যেহেতু সে ভারত থেকে আমদানি করে উন্নত বীজ, সার ও গাছের কলম বিক্রি করে। এখন ধরো ভারত ও চীনের মধ্যে একটা ক্ল্যাশ আছে, ঠিক আছে। এখন ভারত চীনের মধ্যে ক্ল্যাশ আছে, কিন্তু চীনের পণ্য তো ভারতে লাগবে। তো ভারত করে কি, বাংলাদেশকে বলে যে বাংলাদেশ তুমি চীনের থেকে পণ্যটা আনো। তো বাংলাদেশ চীনের থেকে পণ্যটা আনে এবং বাংলাদেশ ওটা ভারতকে পুনঃরপ্তানি করে, ঠিক আছে। এই কনসেপ্ট হচ্ছে পুনঃরপ্তানি কনসেপ্ট। তারপরে মিরন উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ করে তাদের কাছে নিজস্ব গাড়িতে করে মালামাল সরবরাহ কাছে জড়িত, এটা অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত। আচ্ছা, একটা হচ্ছে আমদানি বাণিজ্য আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, অর্থাৎ দেশের অভ্যন্তরে যে বাণিজ্যটা হয়। তারপরে তুমি লিখবা, এটা হচ্ছে 3rd নাম্বার পয়েন্ট। তারপরে তুমি বাণিজ্যের যে তোমার উপকারিতা সেটা লিখবা। বাণিজ্যের কাজের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করা হচ্ছে, ঠিক আছে। আবার তিনি এর থেকে বেশ আয় করছেন। এ কাজের সহযোগিতা ব্যবসায় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে, বেকার যুবকরা এই ধরনের কাজে উৎসাহী হবে। অর্থাৎ এখানে বাণিজ্যের যে ইম্পর্টেন্সটা বা বাণিজ্যের যে গুরুত্বটা সেটা তুলে ধরা হয়েছে লাস্টের পয়েন্টে, ঠিক আছে। তো সুতরাং আর্থসামাজিক ও জাতীয় উন্নয়নে মিরনের পরবর্তী ব্যবসাটি গুরুত্বপূর্ণ। লাস্টে তুমি তোমার মতামতটা দিয়ে দিলা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 4 নাম্বার পয়েন্টে কিন্তু তোমার মতামত দিতে হবে, ওকে। তো লাস্টে একটা মতামত দিয়ে দিবা, এভাবে তুমি কনক্লুশন টানবা। তো এইভাবে যদি তুমি সৃজনশীলটা লিখতে পারো, তাহলে তোমার পক্ষে 10-এর মধ্যে 9 পাওয়া পসিবল। তো চলো এখন আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করব। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সাল, 22 সালে প্রশ্নটা আসছিল। তো এখানে চলো আমরা ফার্স্টে উদ্দীপকটা পড়ি। ঈশ্বরদী ইপিজেড এলাকায় অবস্থিত রশ্মি গার্মেন্টস একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে সোয়েটার উৎপাদন করে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করে এবং তা নিজের দেশে বিক্রি করে। ওকে, তার মানে কি করতেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে উল আনতেছে, এনে নিজের দেশে বিক্রি করতেছে। মানোন্নতায় ইউরোপের ক্রেতাগণ এই পণ্য ক্রয়ে আগ্রহী, কিন্তু আর্থিক সমস্যার কারণে প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ করতে পারছে না। আচ্ছা, এখানে একটা সমস্যা দেখাইছে, সেটা হচ্ছে অর্থগত সমস্যা। অন্যদিকে প্রতিষ্ঠানটি পরিচিতজনের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। আচ্ছা, এখানে কিছু প্রবলেম দেখাইছে, এটা নিয়েই হয়তোবা তোমার গ ঘয়ে কোশ্চেন আসবে। চলো দেখে নিই। তো ফার্স্টে বলা আছে আমদানি কি, মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়, উদ্দীপকে প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত, আর প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। তো চলো আমরা সলভ করি। তো নর্মালি আমরা জানি
আমাদের যে পণ্যের অভাব আছে সেটা আমরা বাইরে থেকে যখন নিয়ে আসি অভাব পূরণের জন্য, তখন সেটাকে আমরা আমদানি বলি। এটা যে এক্স্যাক্ট তোমার টেস্ট পেপারের ভাষায় হওয়া লাগবে তেমন কোনো কথা নেই। তোমরা যে বই থেকে পড়ছো, যেভাবে পড়ছো, মেইন কনসেপ্টটা বুঝাই দিতে পারলেই হয়েছে। ওকে, তো এখানে বলছে যে বিদেশ থেকে পণ্য কিনে নিজ দেশে আনাকে আমদানি বলে। মানে সহজ আমাদের ভাষায় মানে যেটা বলি যে ইম্পোর্ট করা, বাইরে থেকে নিজের দেশে নিয়ে আসাকে আমদানি বলে। তারপর হচ্ছে কি বলছে যে মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়। আচ্ছা, এটা কেন বলা হয় এটা বলার আগে তোমাকে এক্সপ্লেইন করতে হবে মুনাফা কি। ব্যবসার আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মুনাফা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্টে তুমি বলবা যে মুনাফাকে কেন ঝুঁকি গ্রহণের প্রতিদান বলা হয়। দেখো, মুনাফার আশায় ব্যবসা করলেও বিভিন্ন কারণে তোমার ক্ষতি হওয়ার ঝুঁকি আছে। দেখো, তুমি যখন একটা ব্যবসা দিবা তখন তোমার নানা ধরনের ঝুঁকি থাকবে। তুমি যেখানে তোমার ব্যবসাটা দিলা ওখানে দেখা যাচ্ছে যে তোমার প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে, মনুষ্যজনিত দুর্যোগ ঘটতে পারে, আগুন লাগতে পারে, কর্মচারী চলে যেতে পারে, তারপরে কাস্টমার ব্যাড রিভিউ দিয়ে যেতে পারে। অনেক ধরনের তোমার ঝুঁকি এর সাথে রিলেটেড। তুমি ঝুঁকি এসব মাথায় রেখে কিন্তু ব্যবসায় নামছো। তাই ঝুঁকি যত বেশি হবে মুনাফাও তত বেশি হবে, বা মুনাফাও তত নাও হতে পারে। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের যে ক্ষতি, যেমন পণ্য বিনষ্ট হওয়া, চাহিদা কমে যাওয়া, এই ধরনের ঝুঁকি আছে। এই ঝুঁকি না নিলে ব্যবসা করা যায় না। ঝুঁকি বেশি হলে মুনাফার পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই মুনাফাকে ঝুঁকি নেওয়ার প্রতিদান বলা হয়। ঠিক আছে, তো এই ছিল খ নাম্বার। এখন আমরা গ নাম্বারে যাব। আচ্ছা, তো গ নাম্বারে কি বলা ছিল যে কোন শিল্পের অন্তর্গত। আচ্ছা চলো আগে আমরা দেখে নিই, কোশ্চেনটা দেখি। বলা হয়েছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করে এবং তা বিক্রি করে। ওকে, তাহলে এখানে যেহেতু বিক্রি করতেছে, বলা আছে যে সে নিজেই মানে সোয়েটার উৎপাদন করে, তাহলে এটা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানটি, যেহেতু সে উৎপাদন করতেছে। তারপরে 2 নাম্বার পয়েন্টে আমরা লিখবো যে উৎপাদন শিল্প কি। এই যে উৎপাদন শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়। কাঠ থেকে আসবাবপত্র তৈরি, তুলা থেকে সুতা তৈরি প্রভৃতি উৎপাদন কাজের সাথে অন্তর্গত। অর্থাৎ উৎপাদন জিনিসটা কি এটা তুমি বুঝাবা 2 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে তুমি উদ্দীপকটা আনবা। উদ্দীপকের রশ্মি গার্মেন্টস একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিভিন্ন দেশ থেকে উল আমদানি করে। এটি সোয়েটার তৈরির একটা কাঁচামাল। উল কি তোমার সোয়েটার তৈরির একটা কাঁচামাল। যন্ত্রের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করে, অর্থাৎ উৎপাদনের কাজ কি, প্রক্রিয়াজাত কাঁচামাল প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপদান করা না। এখন তুমি দেখাবা যে রশ্মি গার্মেন্টস কিভাবে মানে সে পরিণত পণ্যে রূপদান করে। এখানে বলতেছে যে কাঁচামাল কোনটা, সোয়েটার তৈরির একটা কাঁচামাল হচ্ছে উল। এই উলটা সে কি করে, যন্ত্রের সাহায্যে প্রক্রিয়াজাত করে পরিপূর্ণ একটা সোয়েটারে পরিণত করে। তারপরে তুমি বলবা যে এভাবেই এটা বিক্রয় মানুষের ব্যবহার উপযোগী হয় এবং সোয়েটার তৈরির এই কাজটির সাথে উৎপাদন প্রক্রিয়ার মিল আছে। সুতরাং উদ্দীপকের প্রতিষ্ঠানের যে কাজটি সেটা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা তুমি তোমার ভাষায় লিখলেই হবে। এক্স্যাক্টলি যে টেস্ট পেপারের মতো করে লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে মেইন কথা হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি যখন কনসেপ্টটা বুঝবা, তোমার জাস্ট ধরতে হবে যে এটা কোন শিল্প। ধরার পরে বাকি কাজ তুমি একাই করতে পারবা। ঠিক আছে, জাস্ট তোমার একটা প্যাটার্ন মাথায় সেট হয়ে গেলেই হয়েছে। ওকে, তো তোমরা হচ্ছে আরেকটা জিনিস তোমাদের মধ্যে দেখা যায় যে 2 ধরনের স্টুডেন্ট দেখা যায়, যারা হচ্ছে খুব হিজিবিজি করে লেখে, অর্থাৎ কি লেখা হয়েছে কিচ্ছু বোঝা যায় না। আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে এত এক হাত গ্যাপ দিয়ে দেয়, মাঝখানে একটা ফুটবল খেলার মাঠ থাকে। তো তোমাদের মানে প্র্যাকটিস থাকতে হবে। তোমরা যখন খাতায় নিজেরা প্র্যাকটিস করবা, টেস্ট পেপার সলভ করবা, তখন টাইমলি ঘড়ি ধরে তুমি অ্যান্সার করার ট্রাই করবা। ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে তোমার 7টা সৃজনশীল করতে হবে। তাহলে তুমি ওই 3 ঘন্টাকে 3 × 18 180 মিনিটকে তুমি 7 দিয়ে ভাগ দাও, কত মিনিট করে পরে দেখো, ওই মিনিট ধরে ধরে তুমি শেষ করবা। ওকে, তাহলে আরেকটা জিনিস দেখা যায় যে ফার্স্টের সৃজনশীলগুলোতে আমরা অনেক টাইম নিয়ে লিখি, কিন্তু পরের সৃজনশীলগুলোতে অনেক রাশলি লিখি। এভাবে লেখার দরকার নেই। প্রত্যেকটা সৃজনশীল সেম পেসে সেম স্পিডে লিখবা। আর খাতা কিভাবে তোমরা ইউজ করবা সেটা আমি বলে দিছি। মানে এটা এমন না যে তুমি অনেক পেজ নিছো তার মানে তুমি ভালো স্টুডেন্ট, অনেকে লুজ নিচ্ছ তুমি ভালো স্টুডেন্ট, তা না। তোমার যতটুক লেখার দরকার ততটুক লিখবা। আউল ফাউল জিনিস লেখার দরকার নেই। আবার
অনেক কম লিখলেও তোমার মার্ক কমে যাবে। তো দুইটার একটা ব্যালেন্স রাখা দরকার। আচ্ছা, ঘ নাম্বার চলো দেখি কি বলা আছে। ঘ নাম্বারে বলছে যে আচ্ছা, আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে তুমি কি কি স্টেপ নিতে পারো, এটা একটু তোমার মাথা খাটায় লিখতে হবে। তো এখানে বলছে যে প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাংক ঋণ নেওয়া যৌক্তিক হবে বলে আমি মনে করি। এখন দেখো, তুমি বলতে পারো যে কেন ভাইয়া, ব্যাংক ঋণ নিলে তো সেটার এক ধরনের সুদ দিতে হবে। হ্যাঁ, সুদ দিতে হবে, এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এটা ব্যাংকের মানে প্রতিষ্ঠানের নামে কিন্তু ব্যাংকের লোনটা যাবে। কিন্তু তুমি যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে নাও, এটা কিন্তু তুমি কুলায় উঠতে পারবে না, কারণ তোমার একটা শিল্প প্রতিষ্ঠান মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটা তোমার কম অ্যামাউন্টের মানি দিয়ে হবে না। তো এটা এখানে তুমি তোমার ব্যাংক লোন নিতে পারো, এবং সেই সাথে প্রপার প্ল্যান করা লাগবে যে তুমি কিভাবে ব্যাংক লোনটা তুমি পরিশোধ করবা। তো প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাংক ঋণ নেওয়া যৌক্তিক হবে বলে আমি মনে করি। তারপরে তুমি বলবা যে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অর্থ কেন দরকার হয়, এবং ব্যাংক থেকে ঋণের মাধ্যমে অর্থটা মানে অর্থের যে সমস্যা ছিল এটা কিভাবে সমাধান হয়। দেখো, বলা হয়েছে যে প্রতিনিয়ত অর্থের প্রয়োজন হয়, এটি ছাড়া ব্যবসা চালানো যায় না। তারপরে পরিধি বাড়াতেও পর্যাপ্ত মূলধন থাকতে হয়। ব্যাংক ঋণের মাধ্যমে অর্থজনিত সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ এখানে একটা তুমি সলিউশন দেখালা। ফার্স্টে তো তুমি বলছোই এটা ব্যাংক ঋণ যৌক্তিক হবে তুমি মনে করো, তারপর তুমি একটা সমাধান দেখালা যে ব্যাংক ঋণের মাধ্যমে অর্থজনিত সমস্যার সমাধান করা যায়। এখন কিভাবে সমাধান করা যায় এটা তুমি থার্ড পয়েন্টে লিখবা। উদ্দীপকের রশ্মি গার্মেন্টস একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি উদ্দীপক তুলে দিলা যে আর্থিক সমস্যার কারণে প্রতিষ্ঠানটি সেখানে পণ্যের বাজার সম্প্রসারণ করতে পারছে না। প্রতিষ্ঠানটি এই অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এতে তাদের প্রয়োজনীয় অর্থের যোগান হবে, ফলে বিদেশি প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণ হবে। এক্ষেত্রে যে বড় ধরনের টাকা প্রয়োজন তা পরিচিত জনের কাছ থেকে পাওয়া সম্ভব হতো না, ওই যে কথাটা বললাম। ফলে ক্রেতাদের যে অর্ডার অনুযায়ী সোয়েটার উৎপাদনের পর্যাপ্ত কাঁচামাল আমদানি করতে পারবে, মানসম্মত সোয়েটার তৈরি করতে পারবে, বিদেশে রপ্তানি করতে পারবে, এরপর মুনাফা হলে সেটা থেকে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবে। এখানে দেখো সলিউশনও দেখাইছে যে কোথা থেকে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবে। তাই ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক সমস্যা দূর করতে পারবে। তাহলে জিনিসটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে প্রথমে তুমি আইডেন্টিফাই করবা কিভাবে তুমি আর্থিক সমস্যাটা দূর করবা, তারপরে তুমি যেই সলিউশনটা দেখাইছো সলিউশনটা কতটুকু ফিজিবল এটা তুমি ব্যাখ্যা করবা। ওকে, ঘ নাম্বার আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এখন আমরা সলভ করব ময়মনসিংহ বোর্ড 2022 10 নম্বর প্রশ্ন, যেটা চ্যাপ্টার 1 থেকে আসছিল। তো এখানে বলা হয়েছে প্রজনন শিল্প কি, যেটা অলরেডি আমরা শিখেছি। তারপর হচ্ছে আমদানি বাণিজ্য জীবনযাত্রার মানকে উন্নত করে, এটা ব্যাখ্যা করতে বলছে। তারপরে মিসেস দিলরুবার কার্যক্রম কোন ধরনের ব্যবসার অন্তর্ভুক্ত, এটা ব্যাখ্যা করতে বলছে। মিসেস দিলরুবার ভাবনাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো চলো এখন আমরা উদ্দীপক পড়ে নিই, মানে উদ্দীপকে কি বলা আছে। তো উদ্দীপকে বলা আছে যে মিসেস দিলরুবা একজন স্বনামধন্য চিকিৎসক, তার মানে বুঝতেছো সে মানে প্রত্যক্ষ সেবার অন্তর্গত তার এই চিকিৎসা সেবাটা। তিনি একটা মেডিকেল কলেজে কর্মরত, অফিসের পর তিনি রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। প্রতি বছর তাকে নির্দিষ্ট হারে আয়কর দিতে হয়। ঠিক আছে, আয়কর দিতে হয়। মাঝে মাঝে তিনি ভাবেন যে সবাই যদি যথাযথভাবে আয়কর দিত তাহলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হতো। ওকে, তো এখানে বলছে দিলরুবার কার্যক্রম কোন ধরনের ব্যবসার অন্তর্ভুক্ত, এটা তো আমি বলেই দিলাম, প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। মিসেস দিলরুবার ভাবনাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে আয়কর দিতে হয়, আয়করের যে ব্যাপারটা এটার অর্থনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এটা বিশ্লেষণ করতে বলছে। তো চলো আমরা সলিউশনে যাই। তো প্রথমে প্রজনন শিল্প বলতে কি বোঝায় আমরা সবাই জানি যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণের মাধ্যমে লালন পালন প্রক্রিয়ার সাথে জড়িত শিল্পকে প্রজনন শিল্প বলে, অর্থাৎ তোমার পুনঃ উৎপাদনকরণ, ঠিক আছে, বা পুনঃ প্রক্রিয়াজাতকরণ। এবার খ নাম্বার বলছে যে আমদানি কাকে বলে, বিদেশ থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে দেশে আনাকে আমদানি বলে। তারপর আমদানি বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে উন্নত প্রযুক্তি পণ্য সামগ্রী কিনে আনে। এসব পণ্য প্রযুক্তি ব্যবহার করে ভোক্তারা নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে থাকে। নতুন নতুন পণ্য ব্যবহারের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানও উন্নত হতে থাকে। ঠিক আছে, তো নর্মালি এগুলো তো মুখস্থ করার জিনিস না, এগুলো তো তুমি মুখস্থ করবা না, তুমি জাস্ট পড়বা, পরে কনসেপ্টটা মাথায় নিবা। আমদানি কাকে বলে বলবা, এবং আমদানির কারণে তোমার কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে সবগুলো তুমি তুলে ধরবা।
সেকেন্ড পয়েন্টে। ওকে, তো এর মধ্যে তুমি লিখতে পারো যে আমদানির মধ্যে কি কি অন্তর্ভুক্ত, বা আমদানির দু একটা উদাহরণ দিতে পারো, মানে ইটস আপ টু ইউ। তো গ নাম্বারে কি বলা আছে যে মিসেস দিলরুবার কার্যক্রম কিসের অন্তর্ভুক্ত? এই যে দেখো, প্রত্যক্ষ সেবামূলক ব্যবসার অন্তর্ভুক্ত। তো এটা গেল এক নাম্বারে, পয়েন্ট আউট করলা। তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা কাকে বলে সেটা তুমি পয়েন্ট আউট করবা, যে ব্যবসার মাধ্যমে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়া হয়, সেবা দেখা বা স্পর্শ করা যায় না, মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করতে পারে এবং এই সেবার বিনিময়ে ফি দিতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে উদ্দীপকের মিসেস দিলরুবা একজন স্বনামধন্য চিকিৎসক, অর্থাৎ উদ্দীপকের সাথে এখন তুমি তোমার কনসেপ্টকে ম্যাচ করবা। অফিসের পর তিনি একটা ক্লিনিকে রোগীদের সেবা দেন, রোগীদের সেবা দেওয়ার বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেন, এতে রোগীর চিকিৎসা সেবা উপকৃত হচ্ছে, এবং যেহেতু স্বাস্থ্যসেবা দেওয়া হয় তার উদ্দেশ্য, সেবার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তিনি নিজে অর্থ উপার্জন করছেন, এসব যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কিন্তু প্রত্যক্ষ সেবার সাথে রিলেটেড বা সম্পর্কিত, তাই বলা যায় মিসেস দিলরুবার কাজটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। ওকে, তো এটা খুবই ইজি, মানে এত ভাবার কিছু নাই, তুমি জাস্ট কনসেপ্টটা মাথায় নিয়ে লিখতে থাকবা। তারপর ঘ নাম্বার, তো বলছে যে মিসেস দিলরুবার যে ভাবনাটা আয়কর নিয়ে সেটার উপর তোমার মন্তব্য করতে বলছে। তো প্রথমে অর্থনীতিতে এই ভাবনাটা অবশ্য গুরুত্বপূর্ণ। তারপরে তুমি লিখবা যে সরকারকে সহায়তা করা কেন দরকার, আয়কর কেন দেওয়া হয়। আয়কর দেওয়া হয় যাতে সরকার ঠিকঠাক মতো চলতে পারে, দেশটা চলতে পারে, ঠিক আছে, জনগণের উন্নতি সাধন হয়। তো এই ইম্পর্টেন্সটাই তুমি লিখবা যে ব্যবসা পরিবেশ উন্নয়নে সরকার সহায়তা করে, তাই ব্যবসায়ীদেরও সরকারের প্রতি দায়িত্ব পালন করা উচিত, বা ব্যবসায়ীদের পাশাপাশি সমাজের সাধারণ জনগণেরও সরকারের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। তারপর হচ্ছে তুমি উদ্দীপক নিয়ে আসবা, উদ্দীপকে মিসেস দিলরুবা যে কাজকর্ম করে এগুলো তুমি নিয়ে আসবা, নিয়ে এসে তিনি যে আয়কর দেন এবং নিয়মিত আয়কর দেওয়া সরকারের প্রতি যে একটা দায়িত্ববোধ সেটার যে একটা অংশ সেটা তুমি আনবা। তারপরে লিখবা যে এটা কেন ইম্পর্টেন্ট। সরকারের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত হলো কর। সাধারণত জনগণ নিয়মিত যদি কর দেয় তাহলে মোট রাজস্ব পরিমাণ বাড়ে, আর এই যে রাজস্ব পরিমাণ যদি বাড়ে তাহলে কি হবে দেখো, দেশ ও সমাজের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করবে। ঠিক আছে, এখন যে আমাদের পদ্মা সেতু হচ্ছে বা বিভিন্ন এই যে এক্সপ্রেসওয়ে তৈরি হলো, এই সব কিন্তু ট্যাক্সের টাকায় তৈরি করা হয়। তো যত তোমার ট্যাক্স তুমি ব্যবসায়ীরা সৎভাবে দিবে তত দেশের রাজস্ব বাড়বে, এবং দেশের রাজস্ব বাড়লে এটা জনগণের পিছনেই ব্যয় করা পসিবল। তো বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠবে এবং সেখান থেকে কর্মসংস্থানের সৃষ্টি হবে, এতে মূলত দেশের মানুষেরই উন্নতি হয়। সুতরাং দেশের অর্থনৈতিক অবদান মানে অর্থনীতিতে আয়করের গুরুত্ব বিবেচনায় মিসেস দিলরুবার ভাবনাটি যৌক্তিক, ঠিক আছে, বা যুক্তিযুক্ত। তো এইভাবে তুমি তোমার মতো করে লাস্টে তোমার মতামতটা দিয়ে দিবা। আর ঘ নাম্বার কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমরা, লাস্টে কিন্তু একটা যৌক্তিক অযৌক্তিক গুরুত্ব অপরিসীম এই ধরনের সেন্টেন্স থাকে, অর্থাৎ তোমার নিজস্ব একটা মতামত কিন্তু থাকে। তা এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তো এখন আমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখব। 4 নাম্বার কোশ্চেনে দেখো কি বলা আছে, ব্যবসায় কি, প্রজনন শিল্প বলতে কি বোঝায়, আবার প্রজনন শিল্প বলতে কি বোঝায়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার আসতেছে। তারপর হচ্ছে উদ্দীপক উল্লেখিত আসিফ বিল্ডিং প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং এর কাজটি ব্যবসার কোন শাখার অন্তর্গত ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কি বলে তুমি মনে করো, যুক্তি দাও। তো এখন হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের যে উদ্দীপকটা সেটা আমরা দেখব। বলা আছে যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পাস করার পর আসিফ ইকবাল কার অধীনে চাকরি না করে তিনি একটা ফার্ম গঠন করেন। ওকে, আসিফ বিল্ডিং প্ল্যানিং ও ডিজাইন নামে একটা ফার্ম, এটাও প্রত্যক্ষ সেবার মধ্যে পড়তেছে। প্রতিষ্ঠানটি নতুন হয়, গ্রাহক সংখ্যার পরিমাণ খুবই কম, অল্প দিনেই বিভিন্ন গ্রাহকের প্রত্যাশা পূরণে সক্ষম হলেও স্থানীয় অনেকেই তা অবগত নন, এর ফলে ব্যবসা কার্যক্রম চালাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, অবগত নন তার মানে মানুষকে তিনি ঠিক মতো জানাতে পারেনি। আচ্ছা, তো গ নাম্বার ক খ গ ঘ দেখি সিরিয়ালি। তো প্রথমে বলা হয়েছিল যে ব্যবসা কাকে বলে। তো চলো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা লক্ষ্যে ঝুঁকি নিয়ে পণ্য সেবা উৎপাদন বন্টন ও এর সহায়ক বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলে। তাহলে এখানে দেখো দুইটা জিনিস, মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে এবং সেই ব্যবসাটা অবশ্যই বৈধ হতে হবে।
ঠিক আছে? তাহলে উৎপাদন, বন্টন, এই সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। তো এখানে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, মুনাফা কথাটা থাকতে হবে, উৎপাদন বন্টন ও সহায়ক কথাটা থাকতে হবে এবং বৈধ অর্থনৈতিক কাজ এ কথাটা থাকতে হবে। খ নাম্বার, উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার এবং লালন পালনের সাথে জড়িত শিল্পকে প্রজনন শিল্প বলে, এটা আমরা বারবার পড়ে আসছি। তারপরে প্রজনন শিল্পর কাজ কি বা প্রজনন শিল্পের উদাহরণ বা এর ইম্পর্টেন্স এটা তুলে ধরবা, যে এই শিল্পের মাধ্যমে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, যেমন নার্সারি, পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মৎস্য উৎপাদন, হ্যাচারি। প্রজনন শিল্পের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ সেটা লালন পালন করে এগুলোর বংশ বাড়িয়ে বা স্বাভাবিক ফলনের মাধ্যমে সম্পদ তৈরি করা হয়। ওকে, তো প্রজনন শিল্পটা তোমার খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ছিল প্রজনন শিল্প। তারপরে গ নাম্বার বলছে যে উদ্দীপকের ব্যবসাটি কোন ধরনের ব্যবসায়। তো আমরা বুঝতেছি যেহেতু প্ল্যানিং এবং ডিজাইনিং এটা প্রত্যক্ষ সেবা অন্তর্ভুক্ত, এবং তারপরে লিখবা প্রত্যক্ষ সেবা কাকে বলে, গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। এটা দেখাও যায় না, স্পর্শ করা যায় না, এটা আমি আগেও বলছি যে এটা অদৃশ্যমান সম্পদ, কিন্তু মানুষের প্রয়োজন মেটাতে এটি সক্ষম। ডাক্তারি, অডিট ফার্ম, ওকালতি, বিভিন্ন ধরনের জিনিস এটা প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। তারপরে উদ্দীপকে আসিফ ইকবাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ডিজাইন ফার্ম করেন। এখন এটা কিভাবে তোমার প্রত্যক্ষ সেবা এটা তুমি এখানে এক্সপ্লেইন করবা, যে তিনি অল্প দিনেই বিভিন্ন গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হন। এই কাজের মাধ্যমে তিনি গ্রাহকদের সরাসরি প্রকৌশল সেবা দিচ্ছেন, অর্থাৎ প্রকৌশল বিষয়ক বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এই সেবার বিনিময়ে তিনি ফি হিসেবে যে অর্থ উপার্জন করছেন সেটা একটা স্বাধীন পেশা। তো এই সব বৈশিষ্ট্য যদি তুমি বিবেচনা করো তাহলে সেটা প্রত্যক্ষ সেবা ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই উদ্দীপকের এই বিবেচনায় বলা যায় যে আসিফের এই ব্যবসায়টি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। ওকে, তো এই গেল গ নাম্বার। এখন হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলা আছে যে উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতি থেকে তুমি কিভাবে পরিত্রাণ পেতে পারো। এই যে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানে উক্ত পরিস্থিতি থেকে উত্তীর্ণ পাওয়া হচ্ছে বাজারজাতকরণ প্রসারের ব্যবস্থা করা। আচ্ছা, তো এখানে একটা কথা বলছিল উদ্দীপকে যে জ্ঞানের অভাব, সরি জ্ঞানের না, যে অনেকেই অবগত নন, মানে তিনি যেই সেবাটা প্রদান করছেন এটা মানুষ জানেই না। এখন এটা কিভাবে জানবে? আমরা ধরো আমি একটা প্রোডাক্ট উৎপাদন করলাম, এটা যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, জানাতে না পারি, প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন জ্ঞান না দিতে পারি, তাহলে কি তুমি জানবা? পটেটো ক্র্যাকার্স কিন্তু সবাই চিনে, কারণ পটেটো ক্র্যাকার্সের বিভিন্ন অ্যাড দেখছি, ব্র্যান্ডিং দেখছি, ঠিক আছে? তো এটা বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে কিন্তু হয়েছে। ওকে, তো বাণিজ্য সহায়ক কার্যাবলীর একটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। তো বাজারজাতকরণ প্রসার কি? তোমার পণ্য সম্পর্কে তোমার কাস্টমারকে অবহিত করা। তো এটার মাধ্যমে তোমার এই যে বাধাটা, পণ্যের জ্ঞানগত যে বাধাটা সেটা দূর হয়। তো দেখো এর মাধ্যমে পণ্য বা সেবার ব্র্যান্ড সম্পর্কে গ্রাহকদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়, এতে পণ্যের বিক্রয় বাড়ে এবং এটি ব্যবসার ক্ষেত্রে পণ্যের প্রচারগত বাধা দূর করে। বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, ব্যক্তি বিক্রয় প্রচার ইত্যাদি বাজারজাতকরণের প্রসারের অন্তর্ভুক্ত। তারপরে তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা, তিনি একটা ফার্ম গঠন করেন আসিফ, প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি অল্প দিনে গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হন, কিন্তু তিনি দুঃখিত, এটা নতুন প্রতিষ্ঠিত বলে এলাকার অনেকে জানে না, এজন্য গ্রাহক সংখ্যাও কম। তো এই অবস্থায় তুমি সলিউশন দিবা, প্রবলেম আইডেন্টিফাই করলা 3 নম্বরে, 4 নম্বরে সলিউশন দিবা যে এই অবস্থা আসিফ ইকবালকে বাজারজাতকরণ প্রসারের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। এই জন্য তিনি বিলবোর্ড, পোস্টার, ব্যানার, প্রচার প্রভৃতি কৌশল নিতে পারেন। এতে মানুষের কাছে ফার্মটির পরিচিতি পাবে এবং এর সাফল্য কৃতিত্বের ব্যাপারে সবাই জানতে পারবে এবং তিনি যে সেবা দেয় এটা গ্রাহকরা জানতে পারবে। ফলে তার কাছ থেকে প্রকৌশল সেবা নিতে মানুষ আরও আগ্রহী হবে এবং ফার্মের গ্রাহক সংখ্যা বাড়লে এবং যদি বাড়ে তাহলে তার আরও মুনাফা লাভে সে সক্ষম হবে এবং তার অর্থনৈতিক দিক থেকেও সে উন্নতি লাভ করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল তোমার ঘ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা দেখব, যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেন আমরা সলভ করব। তো এখানে বলা আছে বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো, উদ্দীপকে বর্ণিত জনাব আবেদিন কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত এটা ব্যাখ্যা করতে বলছে, অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণই জনাব আবেদিনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
তো এখন আমরা হচ্ছে তোমার উদ্দীপকটা পড়ব। দেখো জনাব আবেদিন কি করছে, স্থানীয় বাজারে একটা ঘর ভাড়া করছে এবং তাতে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উঠাইছে, উঠায় দোকানের একটা নাম দিছে আবেদিন স্টোর। ওকে, সে একটা ঘর ভাড়া করছে, করে একটা মানে মুদি দোকান দিছে। তিনি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন। তিনি সততা নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করেন, তার ব্যবসা পরিচিতি বিক্রয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অর্থ সংকটের কারণে মানুষের বাড়তি চাহিদা পূরণ করা তার জন্য কঠিন হয়ে পড়ছে। তার মানে জনাব আবেদিনে কোন ধরনের অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে জড়িত? তো আমরা জানি অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে আছে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, তো এগুলার একটার মধ্যে সেটা হবে। তো চলো আমরা সলভ করি। তো প্রথমে আমরা দেখব বাণিজ্য কাকে বলে। তো আমরা আগে থেকেই জানি যে শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে ধরনের কাজগুলো আছে সবই তোমার বাণিজ্যের মধ্যে পড়ে। এই যে ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সকল ধরনের কার্যাবলীকে আমরা বাণিজ্য বলি। তারপরে খ নাম্বার প্রত্যক্ষ সেবা কাকে বলে দেখব। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ভোক্তা বা গ্রাহকদের সরাসরি কোনো সেবা দেওয়াকে প্রত্যক্ষ সেবা বলে। এখানে স্বাধীন পেশাজীবীগণ বা স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিগণ এই কথাটা তুমি অ্যাড করতে পারো। তারপরে এক্ষেত্রে সেবাকে কেন্দ্র করে আর্থিক কাজ পরিচালিত হয় এবং সেবা দেখা বা স্পর্শ করা যায় না, অর্থাৎ প্রত্যক্ষ সেবার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা তুমি দিবা, যে এখানে গ্রাহককে একটা নির্দিষ্ট ফি দিতে হয় এবং প্রত্যক্ষ সেবার কি কি এক্সাম্পল আছে, চিকিৎসা, আইন, ব্যবসা, নার্সিং, ওকালতি, এগুলো কিন্তু তোমার প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। তো এই গেল খ নাম্বার। এখন গ নাম্বার আমরা দেখব যে জনাব আবেদিনের ব্যবসায় কোন অভ্যন্তরীণ বাণিজ্য কোনটার মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা জানি সে যেহেতু পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে গ্রাহকদের কাছে বিক্রয় করে, তার মানে তার ব্যবসাটা হচ্ছে খুচরা ব্যবসায়। তো খুচরা ব্যবসায়ীদের কাজ করছে। তারপর হচ্ছে খুচরা ব্যবসায়ী কাকে বলে সেটা তুমি লিখবা। উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য কিনে তার সরবরাহ করা হয়। খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে। দৈনন্দিন ব্যবহারে যেসব পণ্য দোকান থেকে সংগ্রহ করা হয় সেগুলোর খুচরা ব্যবসার প্রতিষ্ঠান। তারপর হচ্ছে তুমি উদ্দীপকে যাবা। উদ্দীপকে জনাব আসিফের যে কাজ সেটা কেন খুচরা ব্যবসায় সেটা তুমি রিলেট করবা। এখানে দেখো বলা আছে যে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে তিনি একত্রে মাল কিনে আনেন, তারপর খুচরা মূল্যে গ্রাহকদের কাছে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি পণ্য সংগ্রহ করেন পাইকারদের থেকে আর বিক্রি করেন ভোক্তাদের কাছে। এই লাইনটা ইম্পর্টেন্ট। তাহলে এভাবে জনাব আবেদিন পাইকার ও ভোক্তাদের মধ্যে তিনি একটা লিঙ্ক ক্রিয়েট করতেছেন, তিনি এই দুই পক্ষের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতেছেন। এইসব বৈশিষ্ট্য খুচরা ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত যা ব্যবসায় আওতায় পড়ে। সুতরাং জনাব আবেদিনের যে ব্যবসায়িক কার্যক্রম এটা খুচরা ব্যবসার মধ্যে পড়তেছে, সেটা আমরা বলতে পারি। এই ছিল গ নাম্বার কোশ্চেনের সলভ। এখন ঘ নাম্বার বলছে তার যে আর্থিক প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ সে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে পারছেন না, এই জন্য তিনি কি কি অ্যাক্টিভিটিস বা কি কি কাজ করতে পারেন চলো দেখে আসি। তো এখানে বলছে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ সংক্রান্ত প্রতিবন্ধকতা সে দূর করতে পারে। এটা আমরা আগেও একটা কোয়েশ্চেন যখন সলভ করছিলাম তখন দেখছিলাম। তো তারপরে আমরা দেখব ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অর্থের কেন প্রয়োজন এবং এই অর্থের প্রয়োজন মেটাতে ব্যাংক কিভাবে এটা সাহায্য করতে পারে। তো এখানে তুমি লিখলা খ নাম্বারের পয়েন্টে, মানে খ নাম্বার বলতে কি 2 নাম্বার পয়েন্টে এটা লিখলা। 3 নাম্বার পয়েন্টে তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা যে জনাব আবেদিন একজন ব্যবসায়ী, তিনি নিত্য প্রয়োজনীয় যে পণ্য বিক্রি করেন সেটা সততা নিষ্ঠার সাথে করে, কিন্তু তার এক্সট্রা অর্থ নাই বলে জনগণের যে এক্সট্রা প্রয়োজন সেটা তিনি মেটাতে পারছেন না। তো এখন হচ্ছে 4 নাম্বার পয়েন্টে যে তুমি সলিউশন দিবা, ঠিক আছে? সলিউশনটা তুমি 4 নাম্বার পয়েন্টে যে দিবা যে জনাব আবেদিন এই অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, এতে তিনি তার প্রয়োজন মতো আর্থিক সুবিধা পাবেন, ফলে তিনি ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পণ্য কিনতে পারবেন আর তা বিক্রির মাধ্যমে তিনি প্রচুর মুনাফা পাবেন। এরপর মুনাফা থেকে ব্যাংক ঋণ সে পরিশোধ করতে পারবে এবং এই ব্যাংক ঋণ তার অর্থগত প্রতিবন্ধকতা দূর করবে। সুতরাং ব্যাংক ঋণ নেওয়া জনাব আবেদিনের জন্য যৌক্তিক হবে। তো মূলত এখানে তুমি লাস্টে একটা মতামত দিয়ে দিবা, তারপরে ব্যাংক ঋণটা কেন নেওয়া প্রয়োজন এবং তিনি কিভাবে পরিশোধ করবে একটা সলিউশন তুমি দেখায় দিবা। তো এই হচ্ছে মূলত তোমার 5 নাম্বার কোশ্চেনের সলভ। তো 6 নাম্বার কোশ্চেনের সলভ আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।